প্রথমবারই তো কমিশনার হয়েছিলেন। প্রথমবারই কমিশনার ছিল প্রথমবারই আমার নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে কমিশনার হয়ে গিয়ে দেখা করতে গিয়েছি। আমাদের যদি পরিবার আমাদেরকে এই স্যাক্রিফাইসগুলি না করতো তাহলে তো আমরা কমিশনারই করতে পারতাম না। সুখের গল্প আছে যেমন দুঃখের গল্প। প্রথমবারই তো কমিশনার হয়েছিলেন। প্রথমবারই কমিশনার ছিল প্রথমবারই। বিটু ভাই একটু শৈশবে চলে যায়, আসলে আপনার একদম বেড়ে ওঠাটা কোথায়? আমার বেড়ে ওঠা ফুলবাড়িতে। আমার মানে মাটির সাথে সাথে বড় হওয়া নাকি? একদম একদম। আমরা নদীতে গোসল করে বড় হয়েছি, পুকুরে সাঁতার কাটা শিখেছি আমরা। আমার গ্রামটা অদ্ভুত গ্রাম। আমার হাইওয়ে রোড, আমার গ্রাম বৃন্দাবনপাড়া ফুলবাড়ি মাঝখান দিয়ে গিয়েছে। আপনারা জানেন রংপুর রোড যেটা বলা হয়। অর্থাৎ স্থলপথে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমার বাড়ির ওই রাস্তা থেকে যেতে পারবো। পিছনে আমার করতোয়া নদী, একদম পিছনে, আমার গ্রামের পিছনেই হচ্ছে করতোয়া নদী। আবার আপনার দক্ষিণ পাশে মানে মাটি, বাতাস, গন্ধ, সুবিল খাল, সব আপনার একদম পুকুর, বড় বড় পুকুর, ওখানেই বেড়ে ওঠা। বিটু ভাই আসলে মানুষের লাইফে অনেক পার্ট থাকে, আপনার জীবনে অনেক পার্ট আছে। অনেক পার্ট আছে। সোশ্যাল পার্টে আমরা গেলাম, পলিটিক্যাল পার্ট। আসলে যেহেতু মূল আলোচনায় আমরা আসছি, আজকে সামনে নির্বাচন হবে, কাউন্সিলর ভোট হয়তো করবেন আপনি ইনশাল্লাহ, আমরা যতটুকু জেনেছি। ইনশাল্লাহ আপনার 3 বারের কাউন্সিলর ছিলেন। হাসি এবং কান্নার কিছু গল্প যদি থাকে কিছু মানুষের আপনার ওয়ার্ডের, কারণ আমি জানি পরিবার এবং আপনার ভোটাররা এবং বন্ধুরা এখানে যদি আমরা দাড়ি পাল্লায় তুলে দেই সব পাল্লাই সমান হবে, আপনি কাউকে পর করে দেখেন না, তাই আমার মনে হয় আর কি। সেক্ষেত্রে আসলে কোনো হাসি এবং কান্নার স্মৃতি আছে ওই লোকগুলো নিয়ে? একটু আমাদের দর্শকদের কিছু শুনে। কান্না আছে, সুখ দুঃখ নেই। আমরা সুখটাই শুনবো। সুখটা যদি শুনতে চান, যখন ছোটবেলায় কমিশনার হলাম তখন বয়স কত ছিল? 26-27। মানে একদম টকবকে রক্ত তখন আপনার, এই তো। আমি ওই আমার একটু যদি শৈশবে চলে যায়, আসলে আপনার একদম বেড়ে ওঠাটা কোথায়? আমার বেড়ে ওঠা ফুলবাড়িতে। আমার মানে মাটির সাথে সাথে বড় হওয়া নাকি? একদম একদম। আমরা নদীতে গোসল করে বড় হয়েছি, পুকুরে সাঁতার কাটা শিখেছি আমরা। আমার গ্রামটা অদ্ভুত গ্রাম। আমার হাইওয়ে রোড, আমার গ্রাম বৃন্দাবনপাড়া ফুলবাড়ি মাঝখান দিয়ে গিয়েছে। আপনারা জানেন রংপুর রোড যেটা বলা হয়। অর্থাৎ স্থলপথে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমার বাড়ির ওই রাস্তা থেকে যেতে পারবো। পিছনে আমার করতোয়া নদী, একদম পিছনে, আমার গ্রামের পিছনেই হচ্ছে করতোয়া নদী। আবার আপনার দক্ষিণ পাশে মানে মাটি, বাতাস, গন্ধ, সুবিল খাল, সব আপনার একদম পুকুর, বড় বড় পুকুর, ওখানেই বেড়ে ওঠা। বিটু ভাই আসলে মানুষের লাইফে অনেক পার্ট থাকে, আপনার জীবনে অনেক পার্ট আছে। অনেক পার্ট আছে। সোশ্যাল পার্টে আমরা গেলাম, পলিটিক্যাল পার্ট। আসলে যেহেতু মূল আলোচনায় আমরা আসছি, আজকে সামনে নির্বাচন হবে, কাউন্সিলর ভোট হয়তো করবেন আপনি ইনশাল্লাহ, আমরা যতটুকু জেনেছি। ইনশাল্লাহ আপনার 3 বারের কাউন্সিলর ছিলেন। হাসি এবং কান্নার কিছু গল্প যদি থাকে কিছু মানুষের আপনার ওয়ার্ডের, কারণ আমি জানি পরিবার এবং আপনার ভোটাররা এবং বন্ধুরা এখানে যদি আমরা দাড়ি পাল্লায় তুলে দেই সব পাল্লাই সমান হবে, আপনি কাউকে পর করে দেখেন না, তাই আমার মনে হয় আর কি। সেক্ষেত্রে আসলে কোনো হাসি এবং কান্নার স্মৃতি আছে ওই লোকগুলো নিয়ে? একটু আমাদের দর্শকদের কিছু শুনে। কান্না আছে, সুখ দুঃখ নেই। আমরা সুখটাই শুনবো। সুখটা যদি শুনতে চান, যখন ছোটবেলায় কমিশনার হলাম তখন বয়স কত ছিল? 26-27। মানে একদম টকবকে রক্ত তখন আপনার, এই তো। আমি ওই আমার নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে কমিশনার হয়ে গিয়ে দেখা করতে গিয়েছি। এক্স্যাক্টলি, এটা চমৎকার একটা গল্প শুনবো। দেখা করতে গিয়ে আমরা 6 কমিশনার তখন বগুড়ায় পৌরসভায় 6 জন গিয়েছি একসঙ্গে। ওই সময় শফিক রেহমান সাহেব এসছেন। শফিক রেহমান এখন বেঁচে আছেন? বেঁচে আছেন। উনি ভাইয়ের সঙ্গে দেখা করতে এসছেন। তো ভাই আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন যে এগুলি আমার বগুড়া পৌরসভার কমিশনার। শফিক রহমান বলছে, আরে ইয়াং ছেলে পেলে তোমার কমিশনার, একদম ইয়াং, এরা কিভাবে জনপ্রতিনিধি চালাবে? সুখকর। হ্যাঁ, আর যেখানে আমরা গিয়েছি সেই সময়, তখন তো ধরেন আমরা একদম ইয়াং। আমরা ঢাকায় গিয়েছি, মানুষ দেখলে আমাদেরকে বলছে, আরে বগুড়া পৌরসভার কমিশনার তো আপনারা। মানে বগুড়া তো একটা বিষয়, যখন পার্টি পাওয়ারে থাকে তখন বিষয়, যখন পার্টি পাওয়ারে থাকে। ভৌগোলিক কারণে আমরা সবসময় বগুড়া সেকেন্ড আসলে কিছু নেই, আসলে এক্স্যাক্টলি তাই। এইগুলি সুখকর অনেক কিছুই আছে। ভাই একটা গল্প শুনতে চাই আসলে, যাতে কিনা আপনি সবসময় চলেন, যে মানুষগুলো আপনার ভোটার। এবং আমি দেখেছি, এটা আমার অল্প হয়তো 2-1 দিন আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি যেখানে বসেন বা যেখানে চলেন মিনিমাম 10-15-20 জন আমি দেখি আপনার সাথে বসে থাকেন।
এবং ওরা আপনি বলেছেন পরিবারের মতোই, ওদের নিয়ে আসলে কোনো গল্প আছে না, আপনার মনে গল্প আছে আমার এলাকায়। দেখা যায় অনেকে অসুস্থ হয়েছে, যেখানে আসলে মানবতার যে বিষয়টা, যেখানে আপনি বসে থাকতে পারেননি, এরকম একটা সুন্দর গল্পটি শুনুন না। আছে আমাদের অনেক ঘটনাই আছে। আমি আসলে জানি শেষ হবে না, কিন্তু শেষ আমরা হবে একটা না। করে শুনতে চাই। যদি আপনি মানবতার গল্প শুনতে চান, ধরেন আমার এলাকায় গরিব মানুষের সংখ্যা অনেক, নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যা বেশি আমার এলাকায়। আবার শিক্ষিত মানুষের একটা অংশ আছে। আপনারা জানেন 2টি সরকারি কলেজ কিন্তু আমার ওয়ার্ডে, এবং শিক্ষা নগরী বলা যেতে পারে। অনেকগুলি আমার ওয়ার্ডে। এখানে প্রফেসররা থাকেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা থাকেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন থাকেন, সেরকম কর্মজীবী শ্রমজীবী মানুষও থাকে। সুখ দুঃখ নিয়ে আসলে জীবন, সুখের গল্প আছে যেমন দুঃখের গল্প আছে। আমরা একদম একদম আপনার রুট লেভেলে শুনতে চাই। এই যে মানুষটার পাশে আপনি একদম বলা যেতে পারে রবিন হুডের মতো ছুটে গিয়েছিলেন কোনো কিছু ছাড়া, এই মানবিক বিষয়গুলো। এটা যদি বলি, আমার এলাকায় একটা ঘটনা আমার এলাকায় ওই অপিন নামে একজন, অপিন নামে একজন, অপিন ভাই বলতাম আমরা, একটু বুদ্ধি শুদ্ধি কম মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোকটা অসুস্থ, আচ্ছা। আমি জানি, আমি খোঁজ নিয়েছি। তো উনি ঠিক মারা যাওয়ার 2 দিন আগে ওনার ছোট ভাই আমাকে বলতেছে, আপনাকে একবার দেখতে চাই। আচ্ছা। আমি আর দেরি করিনি, অসুস্থ শুনলাম, যেতেও পারিনি ব্যস্ততার জন্য, আমি ওই দিনই চলে গেছি। আমাকে দেখে ওনার যে একটা তৃপ্তির হাসি এখন আমার স্মৃতি পথে আছে। পরের দিন উনি মারা গেছে। মানে মনে হচ্ছিল আপনাকে দেখার জন্য সে বেঁচে ছিল। মেবি। আমরা জানাজা করলাম, মাটি দিলাম। আবার দুঃখের ঘটনা যদি শুনে, অনেক বেওয়ারিশ লাশ 2-3টা আমি দাফন করেছি। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কেউ নেই, তার কোনো সুরাহা হচ্ছে না। প্রশাসনের সঙ্গে কথা বলে আমি জিম্মাদারি নিয়ে তাকে দাফন করে দিয়েছি আমার গোরস্থানে। মানুষ পানি ডুবে মারা গেছে আমার ওইখানে 3-4 জন। বললামই তো, আমার ওইখানে করতোয়া নদী, এই পাশে সবিল খাল। মানে এগুলো নিজের উপর দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে করেছেন। আসলে কাউন্সিলর হিসেবে বলা, আমরা যদি এই স্টুডিওতে আলোচনা এসে আপনি কি করবেন বা কি করবেন না, এটা নীতি নির্ধারণ পর্যায়ে করে। আমি আসলে যেটা জানতে চাই আপনার কাছে, যে একজন কাউন্সিলর অর্থ তার এরিয়ার সে একজন অভিভাবক, আই থিঙ্ক, হ্যাঁ, অভিভাবক। সেক্ষেত্রে দীর্ঘ 15 বছরের যে আপনার একটা অভিজ্ঞতা আছে, সামনে হয়তো আপনি রিজিকে থাকলে রাষ্ট্রিকে আবার আপনি হবেন, আসলে নিজেকে কতটুকু অভিভাবকত্বের প্রমাণ দিতে পেরেছেন এই জায়গা থেকে একটু জানতে চাই। অভিভাবকের প্রমাণ যদি মানে একটা মানুষ, সবচেয়ে মানুষ কিন্তু চায় যে নিরাপত্তায়, আমি নিরাপত্তায় থাকি। মানুষের আমার কিন্তু খুব ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কম। আমি যদি বলি ড্রেনেজ কত করবেন, রাস্তা কত করবেন, এটা তো আসলে জাস্ট এটা বরাদ্দের বিষয়, গভর্নমেন্টের বিষয়। বরঞ্চ কেউ এটা তসরুপ করবে কিনা সেটাও আমি আপনাকে বলতে পারি যে ভাই এটা আপনি তসরুপ করবেন কিনা। সেক্ষেত্রে আপনার বর্ডারের যারা আছে, আপনার নেতৃত্বাধীনে তারা কতটুকু তৃপ্তিতে ছিল, আপনার জায়গা থেকে আপনার চোখ দিয়ে কতটুকু অন্তরের চোখ দিয়ে দেখেছেন, এবং নিজের প্রতি আপনি যে প্রশ্ন করি আমি, ভাই আপনি জানেন আপনি কি করেছেন, সেই জায়গা থেকে একটু আশ্বস্তমূলক কিছু বলবেন। এখন আমি এলাকাতে বিরোধী দলের সময় কিন্তু 2বার কমিশনার। আচ্ছা আচ্ছা। তো জানেন বিগত নির্বাচনগুলি কেমন হয়েছে, এর ভিতরে জনগণ আমাকে ভালোবেসছে, তাদের স্নেহ ভালোবাসাতে কিন্তু আমি কমিশনার হয়েছি। বিরোধী দলের সময় আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তারপরে তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছে। আসলে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কিছু থাকে না একজন লিডারের কাছে, একজন জনপ্রতিনিধি। খুব জানা দরকার আসলে তারা কি চায়। তারা চায় একটু সুন্দর ব্যবহার, এক্স্যাক্টলি। তারা চায় তাদের বিপদে একটা সুন্দর পরামর্শ, রাইট। তাদের বিপদে আপনি অর্থ না দিতে পারেন, তাদের পাশে গেলেন, তাদেরকে একটা বুদ্ধি ঢাল হয়ে দিলেন। এটাই চাই সাধারণ মানুষ। আমি আমার 15 বছর অ্যানালাইসিসে তাই এসছে যে আসলে সাধারণ মানুষ তো টাকা চায় না, খাবার চায় না, কিন্তু তাদের বিপদে যদি আমি কাছে যাই, তারা পরম একটা তৃপ্তি পায় যে আরে কমিশনার চলে এসছে আমাদের কাছে। সেক্ষেত্রে যখন মানে এই যে আপনার ভোটারদের চোখ যখন আপনি দেখেন, বা তাদের সাথে যখন মেশেন, তাদের সাথে যখন কথা বলেন, এজ এ কমিশনার হিসেবে যখন নিজেকে আপনি দিতে পারেন, ডেলিভারি দিতে পারেন, আসলে আপনি কেমন লাগে? এটা তো চরম তৃপ্তির একটা জিনিস, একটা মানুষের জন্য কিছু করতে পারা, একটা অসহায় মানুষের জন্য কিছু করতে পারা, একটা বিপদগ্রস্ত মানুষের জন্য কিছু করতে পারা, একটা ক্ষতিগ্রস্ত মানুষকে সেখান থেকে
পরিত্রাণ দেওয়া, এগুলি তো আসলে বলে বোঝানো যাবে না, আসলে এগুলি তো আত্মতৃপ্তির বিষয়। মানুষের যে আসলে রাজনীতি করে যখন এইগুলি পাই তখন মনে হয় যে না, রাজনীতি করাটা সার্থকতা আছে, আমার দ্বারা তো এই মানুষটার একটা উপকার হলো। এটা একটা আসলে ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয়, এটা আলাদা একটা তৃপ্তির বিষয়, প্রশান্তির বিষয়। যখন কমিশনার তখন আপনার পরিবার, আচ্ছা দুই দিক থেকে যখন চাপ চলে আসে, না আমার ডিমান্ড পাবলিকও আপনাকে নক করছে, বাসাও নক করছে, সেক্ষেত্রে আপনার কাছে দেখেন, কি মনে হয় যে আসলে আপনি কোন দিকে ডিসিশন নিতেন? আমরা যারা বিশেষ করে জনপ্রতিনিধি, আমাদের তো আসলে দিনক্ষণ নেই। পুলিশ প্রশাসনের যেরকম টাইম টেবিল নেই, দিন রাত নেই, ঠিক ওই রকম আমাদের। একটা মানুষ রাত 12টায় বিপদগ্রস্ত হতে পারে, একটা বাড়িতে ডাকাতি হতে পারে, একটা ছিনতাই হতে পারে, একটা মানুষ মুমূর্ষু হতে পারে, একটা বাড়িতে আগুন লাগতে পারে, আমাকে রাত 1টা 1:30 2টায় বের হয়ে যেতে হতো। আমরা যদি পরিবারের সাপোর্ট না পেতাম, আমাদের যদি পরিবার আমাদেরকে এই স্যাক্রিফাইসগুলি না করতো, তাহলে তো আমরা কমিশনারি করতে পারতাম না। তাদের ত্যাগ আছে আমাদের পরিবারের। আমার স্ত্রী এই দিক দিয়ে আমাকে প্রচন্ড হেল্প করে। এমন জীবনে কোনো সময় ঘটেছে আপনার লাইফে যে ভাবি প্রচন্ড রাগ করেছে, খুব ডিমান্ড ছিল, কিন্তু বাট আপনি ভাবির কাছে না, এরকম তার ডিমান্ড পূরণ করতে পারেননি, আপনি জনগণের কাছে যাইতে হয়েছে, এই ধরনের ঘটনা আছে? এগুলি ঘটনা আছে। ধরেন আমাদের হয়ে যাচ্ছে কি, ধরেন ঈদে হয়তো নিজের বাচ্চাদেরকে দামি কাপড় দিচ্ছি না, কিন্তু মানুষের জন্য করতে হচ্ছে। আমাদের জীবনটা এইরকম, এবং এটা তো অভ্যস্ত, আমার পরিবার এটা তো অভ্যস্ত। আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি একদম 8-10টা মানুষ যেরকম সাধারণ। আমি কখনো ওদেরকে প্রাইভেট স্কুলে পড়াইনি, আমি গভর্নমেন্ট কলেজে পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি। ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমার মেয়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে এখন, অনার্স থার্ড ইয়ার ফাইনাল দিয়ে এসছে, 4th ইয়ার উঠবে এবার। তো আমি আসলে ওদেরকে বিলাসিতা দিয়ে বড় করিনি। আসলে কত গল্প লুকে থাকে একজন জনপ্রতিনিধির লাইফে, থাকতে। মানে তো পুরোটাই তার জীবনের গল্প। জীবনের গল্প। কারণ এই যে রাত নাই দিন নাই 24 ঘন্টা যে ছুটতে হয়, রিটার্ন যদি আমরা বলি আসলে কিছুই নাই। না, রিটার্ন আমরা যদি মানুষের ভালোবাসা, নট অনলি একদম জাস্ট মানুষের ভালোবাসা ছাড়া ইবাদত আছে। হ্যাঁ, ইবাদত আছে, এক্স্যাক্টলি। এই প্রশান্তি আমার মনে হয়, আমি যতটুকু কথা বলে বুঝতে পারছি, কারণ যেহেতু দীর্ঘদিন অভিজ্ঞতায় কমিশনার আপনার, এটাই আসলে রিটার্ন, যে মানুষ ভালোবাসলো, মানুষ শ্রদ্ধা করলো, অথবা একটা সার্টিফিকেট দিল যে লোকটা ভালো ছিল। রাইট, এটাই একটা প্রাপ্তি সামনে। এবং ইবাদত এটা একটা। আমি আমার এই পেশাটাকে, এটা তো আসলে পেশা না, দায়িত্ব, এবং এই দায়িত্বটাকে আমি ইবাদত হিসেবে নিই। আমি যখন নির্বাচিত হয়ে যাই, প্রতিবারই যখন আমি নির্বাচিত হয়ে যাই, ধরেন আমার সঙ্গে 2-4-5 জন তো সবসময় কম্পিটিশন করে, আমি কাউকে পর ভাবি না, কারণ আমি জানি আল্লাহ পাক ওনারও প্রতিনিধি আমাকেই বানিয়েছে, আমার কাজ করতে হবে।